জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। মহা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস, তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রীরা লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয়। এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সে মেশিন। 2022 সালের 20 জুলাই ডয়েচে ভেলে সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁও এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জে প্যারামাউন্ট এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে 180 টাকা। ইলিয়াস আরও বলেন, যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক, সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে, তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের, শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে, তার জন্য সরকার একটি ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসের উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল 2010 সালে। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুয়েটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামাত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তার সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2022 সালে, তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরও অনেকের। অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে এখনো পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন আরও অনেক রাঘব বোয়ালেরা। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন, যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন। তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন। মাফিয়া হাসিনার আরেক ভয়ঙ্কর কুকর্ম ফাঁস। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করানোর নির্দেশ তিনিই দিয়েছিলেন। ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24শে এপ্রিল
বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং উদ্ধার কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছিলাম অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মানুষ আছে। আমি উদ্ধার করেছি আপনার কথা বলে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তির শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। আমি এখান থেকে যেতে পারি না। বিশ্ব বেয়াদব পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন 21 পত্রিকাতে হাসান মাহমুদের বাবার সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রতনুরুসফা তালুকদার জ্যেষ্ঠ সন্তান হাসান মাহমুদের জন্ম 1963 সালে 5 জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং 2 মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কোথাও তার বাবা নুরুসফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি, অথচ প্রতারক হাসান মাহমুদের গ্যাজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় 2 নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেয়। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয়ই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর শরণাগতে। এই কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করান মামলাবাজ হাসান মাহমুদ। জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাগতে এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে। কানাডা ও আমেরিকাতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, শিপ হ্যান্ডলিং ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এরই মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি দেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিষাদ নামে তার সহযোগীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির এবং রফিকের কালো টাকা সাদা করা হয়েছে। এই টেলিভিশন সাইনবোর্ডের আড়ালে এবং এর নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন মহা দুর্নীতিবাজ হাসান মাহমুদ।